ভাবুন একটা ছোট্ট হিরে যার ঝলক এতটাই তীব্র যে পুরো পৃথিবীকে অন্ধ করে দিতে পারে। কিন্তু যদি আমি আপনাদের বলি এই ঝলকের পিছনে লুকিয়ে আছে রক্ত, প্রতারণা আর ধ্বংস। এটা আফ্রিকার জঙ্গলের গল্প, যেখানে এক সাধারণ মানুষ সোলোমন ভ্যান্ডি নিজের পরিবারের সঙ্গে সাধারণ জীবন কাটাচ্ছিল, আর অন্যদিকে একজন স্মাগলার ড্যানি আর্চার, যার কাছে মানবতার চেয়ে টাকার মূল্য বেশি। তারপর একদিন এমন একটি হিরে পাওয়া যায় যা সব কিছু বদলে দেয়। একজন বাবা নিজের ছেলেকে বাঁচানোর জন্য পথে বেরিয়ে পড়ে, আর একজন স্মাগলার ধীরে ধীরে মানুষ হয়ে উঠতে শুরু করে। কিন্তু প্রশ্নটা হলো, একটা হীরের দাম কি একজন মানুষের জীবনের চেয়েও বেশি হতে পারে? ছবির নাম ব্লাড ডায়মন্ড। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম, আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। গল্পের শুরু ১৯৯৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের একটি ছোট্ট গ্রাম থেকে। এখানেই আমাদের পরিচয় হয় সোলোমন ভ্যান্ডির সঙ্গে, একজন সাদাসিধে মানুষ যিনি সমুদ্র থেকে মাছ ধরে নিজের পরিবারের ভরণ পোষণ করেন। জীবন কঠিন হলেও নিজের স্ত্রী, দুই ছোট মেয়ে এবং বড় ছেলে ডিয়ার সঙ্গে তিনি সুখে ছিলেন। কিন্তু একদিন সব কিছু মুহূর্তের মধ্যে বদলে যায়। সোলোমন তার ছেলেকে নিয়ে কাজ সেরে বাড়ি ফিরছিল, তখনই দূর থেকে কয়েকটি গাড়ি আসতে দেখে। সেই গাড়িতে থাকা লোকেরা হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে। এরা ছিল রেভলিউশনারি ইউনাইটেড ফ্রন্টের বিদ্রোহী, অর্থাৎ RUF। কিছুক্ষণের মধ্যেই তারা গ্রামে হামলা চালায়, নিরপরাধ মানুষদের হত্যা করতে শুরু করে। এটা দেখে সোলোমন ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ পিছনের রাস্তা দিয়ে নিজের স্ত্রী আর মেয়েদের পালাতে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। RUF-এর লোকেরা তাকে ধরে ফেলে এবং বন্দী করে। সেখানে সে জানতে পারে শুধু সে নয়, আরও অনেক মানুষকে বন্দী করা হয়েছে। বিদ্রোহীরা মানুষদের ভয় দেখানোর জন্য তাদের হাত কেটে দিচ্ছিল, যাতে তারা সরকারকে ভোট দিতে না পারে। পুরো দেশ তখন এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের মধ্যে আটকে ছিল। যারা শারীরিকভাবে শক্তিশালী তাদের জোর করে হীরের খনিতে কাজ করানো হচ্ছিল। সিয়েরা লিওনে হীরের অভাব নেই, আর RUF এই হীরেগুলো বিক্রি করে অস্ত্র কিনত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। এখন সলোমনও সেই লোকদের মধ্যে পড়ে যায় যাদের খনিতে কাজ করতে হয়। এখানে সব সময় নজরদারি চলত। কেউ পালানোর চেষ্টা করলে বা হীরে লুকোনোর চেষ্টা করলে সরাসরি মৃত্যু। এই সময় গল্পে আরেকজন চরিত্রের প্রবেশ হয়, ড্যানি আর্চার। আগে সে সেনাবাহিনীতে ছিল, কিন্তু এখন সে অবৈধ অস্ত্র পাচার করে। সে বিদ্রোহীদের বন্দুক দেয় এবং বদলে তাদের কাছ থেকে হীরে নেয়। কিন্তু একদিন যখন সে হীরে পাচার করছিল, তখনই সেনাবাহিনী তাকে ধরে ফেলে এবং জেলে পাঠায়। ওদিকে খনিতে কাজ করার সময় একদিন সলোমন একটি খুব বড় এবং মূল্যবান হীরে খুঁজে পায়। সে বুঝতে পারে এটা সাধারণ হীরে নয়, আর এটা তার জীবন বদলে দিতে পারে। সে চুপি চুপি সেই হীরেটা নিজের কাছে লুকিয়ে রাখে এবং সুযোগ পেয়ে মাটির নিচে পুঁতে রাখে। কিন্তু আবার তার ভাগ্য ঘুরে যায়। বিদ্রোহী নেতা ক্যাপ্টেন পয়জন তাকে ধরে ফেলে এবং বন্দুক দেখিয়ে হীরেটা চাইতে থাকে। ঠিক তখনই হঠাৎ সেনাবাহিনী সেখানে হামলা করে। বোমা বিস্ফোরণে ক্যাপ্টেন পয়জন আহত হয়, আর এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সলোমন হীরেটা অন্য জায়গায় লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর সেনাবাহিনী সবাইকে ধরে জেলে নিয়ে যায়, যেখানে ড্যানি আর্চারও বন্দী ছিল। জেলে জ্ঞান ফেরার পর ক্যাপ্টেন পয়জন চিৎকার করে বলতে থাকে যে সলোমনের কাছে একটি অমূল্য হীরে আছে। সে সবাইকে লোভ দেখায় যে এটা এনে দেবে তাকে টাকা দেওয়া হবে। সলোমন সবার সামনে অস্বীকার করে। সে বলে তার কাছে কিছুই নেই। কিন্তু ড্যানি চুপচাপ সব শুনছিল এবং বুঝে যায় যে সলোমন সত্য লুকোচ্ছে। এর কিছু মাস পর ড্যানি জেল থেকে বেরিয়ে আসে। বেরিয়েই সে সলোমনকে ছাড়ানোর পরিকল্পনা করে, কারণ সে সেই হীরের কথা জেনে গেছে। কিছুক্ষণ পর সলোমনকেও জেল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সে ড্যানির ওপর বিশ্বাস করে না এবং দেখা না করেই সেখান থেকে চলে যায়। এবার গল্পে প্রবেশ করে ম্যাডি, একজন সাংবাদিক যিনি অবৈধ হীরের ব্যবসা নিয়ে তদন্ত করছিলেন। তিনি জানতেন ড্যানি এই কাজে জড়িত এবং তার কাছ থেকে সত্য বের করার চেষ্টা করেন। তিনি ড্যানিকে বলেন যে সিয়েরা লিওন থেকে অফিসিয়ালি হীরের রপ্তানি হচ্ছে না, কিন্তু পাশের দেশ লাইবেরিয়া থেকে কোটি কোটি টাকার হীরের রপ্তানি হচ্ছে, যা অবৈধ পাচারের ফল। ড্যানি বুঝে যায় যে ম্যাডি একজন সাংবাদিক, তাই সে বেশি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে সলোমন এখন শরণার্থী শিবিরে তার পরিবারকে খুঁজছে, কিন্তু কোথাও কোনো খোঁজ পায় না। এদিকে তার পরিবারও নিরাপদ নয়। কিছুদিন পর RUF-এর লোকেরা তাদের আবার ধরে ফেলে। এবার তারা গ্রামের বাচ্চাদের নিয়ে যায়, আর তাদের মধ্যে সলোমনের ছেলে ডিয়াও ছিল। সেই বাচ্চাদের জোর করে প্রশিক্ষণ দেওয়া হয়,
তাদের বন্দুক চালানো শেখানো হয়, তাদের ব্রেন ওয়াশ করা হয় এবং মাদক দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়, যাতে তারা যুদ্ধ করতে পারে। এরপর দৃশ্য যায় কর্নেল কোয়েটজির কাছে। তার কাজ ছিল সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা। যখন ড্যানি তার সঙ্গে দেখা করে, কর্নেল সরাসরি জিজ্ঞেস করে, শুনেছি তুমি একটা বড় হীরের পিছনে আছো? ড্যানি সঙ্গে সঙ্গে অস্বীকার করে, বলে এখনো কিছু পায়নি। কিন্তু কর্নেল তাকে সতর্ক করে, যখন পাবে সরাসরি আমার কাছে নিয়ে আসবে, তোমার জন্য আমার আগেই অনেক ক্ষতি হয়েছে। এখানে জানা যায় ড্যানি আগে কর্নেলের জন্য কাজ করত, বিদ্রোহীদের কাছ থেকে হীরে নিয়ে লাইবেরিয়ায় পাঠানো এবং তার বদলে ভালো টাকা উপার্জন করা। কিন্তু এখন ড্যানির পরিকল্পনা আলাদা। সে চায় সলোমনের হীরে নিয়ে এই দেশ চিরতরে ছেড়ে চলে যেতে। তাই ড্যানি সরাসরি সলোমন ভ্যান্ডির কাছে যায়। সে বলে, আমি তোমাকে জেল থেকে বের করেছি, তাই হীরের অর্ধেক আমার। সলোমন সঙ্গে সঙ্গে অস্বীকার করে, আমার কিছু জানা নেই, আমার কাছে কোনো হীরে নেই। তখন ড্যানি তাকে সত্যটা বলে। শুধু সে নয়, আরইউএফও জানে যে সলোমনের কাছে হীরে আছে, আর যদি তারা সেটা পেয়ে যায় তাহলে তারা সলোমন আর তার পরিবারকে বাঁচতে দেবে না। তারপর ড্যানি একটা প্রস্তাব দেয়, হীরেটা দাও, আমি তোমাকে তোমার পরিবারের কাছে পৌঁছে দেব, আর তোমাদের সবাইকে এখান থেকে বের করে দেব। দুজনের মধ্যে কথা চলছিল, এমন সময় হঠাৎ আরইউএফ এর লোকেরা সেখানে হামলা চালায়। চারদিকে গুলি চলতে থাকে, মানুষ মারা যেতে থাকে, আর এই বিশৃঙ্খলার মধ্যে ড্যানি আর সলোমন কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আরইউএফ সলোমনের ছেলে ডিয়া এবং বাকি বাচ্চাদের তাদের ক্যাম্পে আটকে রেখেছে। তাদের জোর করে সৈনিক বানানো হচ্ছে, তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে যে সরকার আর আর্মি শত্রু, আর সামনে যেই আসুক তাকে মেরে ফেলো। পুরো দেশের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। মানুষকে বিনা কারণে হত্যা করা হচ্ছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, চারদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। এই সব কিছুর মাঝেই ড্যানি আর সলোমন রাতের অন্ধকারে দৌড়াতে দৌড়াতে একটি ক্যাম্পে পৌঁছে যায়। এটা সাংবাদিকদের ক্যাম্প। সেখানেই আবার তাদের সঙ্গে ম্যাডির দেখা হয়। এবার ড্যানি ম্যাডিকে বলে, তুমি যা জানতে চেয়েছিলে আমি সব বলবো, কিন্তু একটা শর্ত আছে, তুমি আমাদের সলোমনের পরিবারের কাছে পৌঁছতে সাহায্য করবে। ম্যাডি, যে আগেই সত্যটা জানতে চাইছিল, এই চুক্তিতে রাজি হয়ে যায়। তার সোর্স এবং সরকারি ডেটাবেসের সাহায্যে সে খুঁজে বের করে যে সলোমনের পরিবার গিনিল একটি বড় শরণার্থী শিবিরে আছে। 3 জন হেলিকপ্টারে করে সেখানে পৌঁছে যায়। সেখানে হাজার হাজার মানুষের ভিড়ে সলোমন তার স্ত্রী আর মেয়েদের খুঁজে পায়। এই মুহূর্তটা খুবই আবেগঘন। বহুদিন পর দেখা হওয়ার আনন্দ, কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। যখন সলোমন জানতে পারে যে তার ছেলে ডিয়া আরইউএফ এর কাছে আছে, তখন সে ভেঙে পড়ে। সে জোরে জোরে কাঁদতে থাকে। একজন বাবার অসহায়তা স্পষ্ট হয়ে ওঠে। এখন চুক্তি অনুযায়ী ড্যানি সলোমনকে জিজ্ঞেস করে, হীরেটা কোথায়? সলোমন বলে, সে হীরেটা একটা দূরের খনির কাছে লুকিয়ে রেখেছে। কিন্তু সমস্যা হলো, পুরো দেশ যুদ্ধের আগুনে জ্বলছে, সেখানে পৌঁছানো সহজ নয়। তাই তারা আবার ম্যাডির সাহায্য চায়। ড্যানি একটা পরিকল্পনা করে, তুমি একজন সাংবাদিক, তুমি সহজেই যে কোনো জায়গায় যেতে পারো, আমাদেরও সঙ্গে নিয়ে চলো। ম্যাডি একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বলে, যদি আমি সত্যিটা পৃথিবীর সামনে আনতে পারি যে এই হীরেগুলো রক্তের সঙ্গে জড়িত, তাহলে হয়তো মানুষ এগুলো কেনা বন্ধ করে দেবে, কিন্তু তার জন্য তার প্রমাণ দরকার। তখন ড্যানি তাকে একটি ছোট ডায়েরি দেয়, যেখানে সেই সব মানুষের নাম, নম্বর এবং তথ্য লেখা আছে যারা অবৈধ হীরের ব্যবসার সঙ্গে জড়িত। সে বলে, এটা যদি এখনই প্রকাশ করো, আমি মরে যাব। আগে আমাকে হীরেটা পেতে দাও, তারপর যা খুশি করো। আর যদি সে ফিরে না আসে, তাহলে ধরে নিতে হবে সে মারা গেছে। এবার 3 জন একজন রিপোর্টারের গাড়িতে করে সেই জায়গার দিকে রওনা দেয় যেখানে হীরেটা লুকানো আছে। কিন্তু পথে আরইউএফ তাদের ওপর হামলা চালায়। গুলি চলতে থাকে, কিন্তু কোনোভাবে তারা 3 জনই প্রাণ বাঁচিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। আরইউএফ তাদের পিছু নেয়, তাই তারা আরও গভীরে জঙ্গলে লুকিয়ে পড়ে। সেখানেই তারা একটি বাড়ি খুঁজে পায়, যেখানে থাকেন বেঞ্জামিন মারগাই। এই মানুষটি জঙ্গলের বাচ্চাদের জন্য একটি স্কুল চালান, তাদের পড়াশোনা শেখান। 3 জন সিদ্ধান্ত নেয় কিছুদিনের জন্য এখানে থাকাই নিরাপদ। রাত হয়, আর এক শান্ত মুহূর্তে ড্যানি আর ম্যাডি বসে কথা বলতে শুরু করে। রাতের সেই নির্জন সময়ে জঙ্গলের ওই বাড়িতে বসে ড্যানি আর্চার তার জীবনের সবচেয়ে কষ্টের সত্যটা ম্যাডিকে জানায়। সে বলে, যখন তার বয়স মাত্র 9 বছর ছিল, তখন তার দেশেও এমনই যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধে কিছু মানুষ তার মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে তাকে মেরে ফেলে, আর তারপর তার বাবাকেও তার চোখের সামনে হত্যা করা হয়। এই সব মনে পড়ে ড্যানি ভেঙে পড়ে।
তার গলা ধরে আসে। ম্যাডি তার হাত ধরে তাকে শান্ত করে। এখান থেকেই তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে শুরু করে। পরের দিন সকালে তারা তিনজন একটি আর্মি ক্যাম্পে পৌঁছায়, যেখানে তাদের কর্নেল কুইটজির সঙ্গে দেখা করার কথা। সেখানে তারা জানতে পারে যে কয়েক ঘন্টার মধ্যেই পুরো দেশে একটি বড় যুদ্ধ শুরু হতে চলেছে। সরকার নির্দেশ দিয়েছে RUF এর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় হামলা চালাতে। তাই সব বিদেশি সাংবাদিকদের দ্রুত ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা এই যুদ্ধে না জড়িয়ে পড়ে। এখন ম্যাডিকেও চলে যেতে হয়। সে চায় ড্যানিও তার সঙ্গে যাক, কিন্তু ড্যানি রাজি হয় না। যাওয়ার আগে ম্যাডি তাকে নিজের ফোন নম্বর, ঠিকানা এবং অফিসের তথ্য দেয় আর বলে, জীবিত ফিরে এসো আর আমার সাথে যোগাযোগ করবে। সত্যি বলতে তাদের মধ্যে এখন অনুভূতি তৈরি হয়ে গেছে। ম্যাডি চলে যাওয়ার পর ড্যানি কর্নেল কোয়েটজির সঙ্গে দেখা করে। কর্নেল তাকে বলে যে যুদ্ধে তাকে তাদের সঙ্গে লড়তে হবে, আর যখন RUF শেষ হয়ে যাবে তখন তারা একসঙ্গে হিরেটা খুঁজবে। কিন্তু ড্যানির পরিকল্পনা অন্য কিছু ছিল। সে চুপি চুপি ক্যাম্প থেকে কিছু অস্ত্র আর দরকারি জিনিস চুরি করে এবং সলোমনের সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। পরের 2-3 দিন ধরে জঙ্গল, পাহাড় আর বিপজ্জনক পথ পেরিয়ে তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সলোমন হিরেটা লুকিয়েছিল। কিন্তু সমস্যা হলো সেখানে RUF এর লোকেরা পাহারা দিচ্ছে। এখন সরাসরি গিয়ে হিরেটা বের করা অসম্ভব, তাই ড্যানি একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করে। সে কর্নেলকে ফোন করে বলে, আগামীকাল সকালে এখানে এয়ার স্ট্রাইক করো। যখন সবাই হামলায় ব্যস্ত থাকবে তখন আমি হিরেটা বের করব। পরিকল্পনা ঠিক হয়ে যায় আর তারা সকাল হওয়ার অপেক্ষা করে। কিন্তু রাতে আর একটা মোড় আসে। ড্যানির ঘুম ভেঙে যায় এবং সে দেখে সলোমন সেখানে নেই। আসলে সলোমন একাই তার ছেলে ডিয়াকে খুঁজতে RUF ক্যাম্পে ঢুকে পড়েছে। অনেক খোঁজার পর সে ডিয়াকে দেখতে পায়, কিন্তু চমকে যায় কারণ ডিয়া আর আগের মতো নেই। সে অন্য বাচ্চাদের সঙ্গে বসে আছে, পুরো বদলে গেছে। সলোমন চুপি চুপি তার হাত ধরে নিয়ে যেতে চায়, কিন্তু ডিয়া তাকে চিনতেই পারে না। সে জোরে চিৎকার করে ওঠে, শত্রু শত্রু। ড্রাগ আর ব্রেন ওয়াশের কারণে ডিয়া নিজের বাবাকেই ভুলে গেছে। তার চিৎকার শুনে বিদ্রোহীরা এসে সোলোমনকে ধরে ফেলে। পরের দিন সকালে সোলোমনকে তাদের নেতার সামনে নিয়ে যাওয়া হয়। সেই নেতা আর কেউ নয়, বরং ক্যাপ্টেন পয়জন, সেই একই মানুষ যে আগেও সেই হীরের পিছনে ছিল। সে সোলোমনকে বলে, আমি সেই হীরেটা অনেক খুঁজেছি কিন্তু পাইনি, এখন তুমি আমাকে সেটা এনে দেবে। সোলোমন অস্বীকার করে, কারণ সে জানে হীরেটা দিয়ে দিলে তার মৃত্যু নিশ্চিত। তখন ক্যাপ্টেন পয়জন হুমকি দেয়, যদি তুমি হীরেটা না দাও তাহলে আমি তোমার ছেলেকে তোমার চোখের সামনে মেরে ফেলব, আর তারপর তোমার পরিবারকেও খুঁজে শেষ করে দেব। এটা শুনে সোলোমন অসহায় হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই ড্যানির পরিকল্পনা কাজ করে। আকাশ থেকে হেলিকপ্টার এসে পড়ে। কর্নেল কুইটজি তার সেনাবাহিনী নিয়ে এয়ার স্ট্রাইক শুরু করে। বোমা পড়তে থাকে, গুলি চলতে থাকে, পুরো ক্যাম্প যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সোলোমন একটি কাঠ দিয়ে ক্যাপ্টেন পয়জনের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। ওদিকে ড্যানিও চুপি চুপি বিদ্রোহীদের শেষ করতে করতে এগিয়ে যায় এবং নিজে প্রাণের ঝুঁকি নিয়ে ডিয়াকে সেখান থেকে উদ্ধার করে। কিছুক্ষণ পর কর্নেল এবং তার দল পুরো এলাকাটি ঘিরে ফেলে। এখন কর্নেল ড্যানিকে জিজ্ঞেস করে, হিরেটা পেয়েছ? ড্যানি বলে, এখনও না, কিন্তু পেলে অর্ধেক অর্ধেক ভাগ হবে। কর্নেল সোজাসুজি অস্বীকার করে, তুমি শুধু টাকা পাবে, হীরের কোনো অংশ নয়। ড্যানিও স্পষ্টভাবে বলে, তাহলে হীরেটাও পাবে না। অনেক তর্কবিতর্কের পর কর্নেল রাজি হয় এবং ঠিক হয় যে ড্যানি 40% অংশ পাবে। এখন সবার নজর সোলোমনের দিকে। তাকে জিজ্ঞেস করা হয়, হীরেটা কোথায়? সলোমন সরাসরি বলে, আমি কর্নেল কোয়েটজির ওপর একদমই ভরসা করি না, আর যদি আমি হীরেটা দিয়ে দিই তাহলে আমার কাছে কি থাকবে? কিন্তু ড্যানি পরিস্থিতি বুঝতে পারছিল, আর বাধ্য হয়ে সে এমন একটা পদক্ষেপ নেয় যা সলোমনকে ভেঙে দেয়। ড্যানি ডিয়াকে ধরে কর্নেলের সামনে নিয়ে যায় এবং বলে, যদি হীরেটা না পাওয়া যায় তাহলে তোমার ছেলে বাঁচবে না। এখন সলোমনের কাছে আর কোনো উপায় থাকে না। নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য সে সবাইকে সেই জায়গায় নিয়ে যেতে রাজি হয় যেখানে হীরেটা লুকোনো আছে। সেখানে পৌঁছে দেখা যায় পুরো জায়গাটা আগেই খোঁড়া হয়েছে, কারণ ক্যাপ্টেন পয়জন আর তার লোকেরা আগে থেকেই হীরেটা খুঁজছিল। এখন সলোমন ধীরে ধীরে মাটি খুঁড়তে শুরু করে। তার নিঃশ্বাস দ্রুত বেগে ছুটছিল। অন্যদিকে ড্যানি জানত হীরেটা পাওয়া মাত্রই কর্নেল তাদের বাঁচতে দেবে না। আর তারপর সেটাই হয়। সুযোগ পেতেই ড্যানি হঠাৎ কর্নেল আর তার লোকেদের উপর আক্রমণ করে, একে একে সবাইকে শেষ করে দেয়। কিন্তু এই লড়াইয়ে ড্যানিও নিজে গুলিবিদ্ধমায় গুরুতর আহত হয়। এই সময় সলোমন সেই বড় হীরেটা খুঁজে পায়। সবার মুখে এক মুহূর্তের জন্য আনন্দ ফুটে ওঠে, কিন্তু বিপদ এখনও কাটেনি। গুলির শব্দ শুনে
কর্নেলের বাকি সৈন্যরা সেখানে পৌঁছে যায় এবং দূর থেকে গুলি চালাতে শুরু করে। ড্যানি, সলোমন আর ডিয়া কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। পথে ড্যানি সলোমনের কাছ থেকে হিরেটা নিয়ে নিজের কাছে রাখে এবং সঙ্গে সঙ্গে তার এক বন্ধুকে ফোন করে যে তাদের বাঁচাতে একটি ছোট বিমান নিয়ে আসছে। বিমান নামার জায়গা ছিল একটি পাহাড়ের ওপর, তাই 3 জন সেই পাহাড়ের দিকে উঠতে শুরু করে। কিন্তু ড্যানির অবস্থা তখন খুবই খারাপ, তার শরীরে আর কোনো শক্তি নেই। সলোমন তাকে ছেড়ে যেতে চায় না, সে ড্যানিকে নিজের কাঁধে তুলে নিয়ে উঠতে থাকে। কিন্তু একটা সময় ড্যানি বুঝতে পারে সে আর বেশিক্ষণ বাঁচবে না। সে সলোমনকে থামিয়ে বলে, আমাকে এখানেই রেখে যাও, আমি আর বাঁচব না। তারপর সে হিরেটা সলোমনের হাতে ফিরিয়ে দেয় এবং বলে, তোমার ছেলেকে নিয়ে চলে যাও। এই হিরেটা বিক্রি করে তোমার পরিবারের সঙ্গে নতুন জীবন শুরু করো, আর ম্যারির সঙ্গে যোগাযোগ করো, সে তোমাকে সাহায্য করবে। সে নিজের বন্দুকটাও সলোমনের হাতে দিয়ে বলে, নিরাপদ জায়গায় পৌঁছানো পর্যন্ত কাউকে বিশ্বাস করো না, পাইলটকেও না। নিচ থেকে সৈন্যরা তাদের দিকে এগিয়ে আসছিল। অসহায় হয়ে সলোমন ডিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়, ড্যানিকে একা রেখে। শেষ মুহূর্তে ড্যানি ম্যাডিকে ফোন করে। সে বলে, হিরেটা পাওয়া গেছে, কিন্তু আমি তোমার সঙ্গে আর দেখা করতে পারবো না। সলোমন তোমার কাছে আসছে, তাকে সাহায্য করো। এটা শুনে ম্যাডি ভেঙে পড়ে। ড্যানি ধীরে ধীরে বলে, আমি খুশি যে তোমার সঙ্গে দেখা হয়েছিল আর তোমাকে চিনতে পেরেছিলাম। তারপর ধীরে ধীরে ড্যানির শ্বাস থেমে যায়। এর কয়েকদিন পরে লন্ডনে সলোমন ম্যাডির সঙ্গে দেখা করে। ম্যাডি তাকে এক বড় ডায়মন্ড ডিলার ভ্যান ডে ক্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ড্যানি আগেই তার সঙ্গে চুক্তি করে রেখেছিল। এখন সলোমন সেই চুক্তি সম্পন্ন করে। হীরের বদলে তার পুরো পরিবারকে নিরাপদে সিয়েরা লিওন থেকে বের করে আনা হয় এবং সে পায় 2 মিলিয়ন পাউন্ড। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ম্যাডি চুপি চুপি সবকিছু রেকর্ড করে রেখেছিল, ছবি, প্রমাণ, সব। সে একটি বড় আর্টিকেল প্রকাশ করে, যেখানে প্রকাশ পায় কিভাবে যুদ্ধের সময় মানুষের রক্তের বিনিময়ে এই হিরেগুলো সারা পৃথিবীতে বিক্রি হয়। এই খবর প্রকাশের পর ভ্যান ডে ক্যাপ এবং তার মতো লোকদের সারা বিশ্বে বদনাম ছড়িয়ে পড়ে। মানুষ তাদের হিরে কেনা বন্ধ করে দেয়। তারপর সলোমনকে একটি প্রেস কনফারেন্সে ডাকা হয়। সেখানে সে সবার সামনে সত্যিটা তুলে ধরে, কিভাবে নিরীহ মানুষদের শুধু হীরের জন্য হত্যা করা হয়েছে, কিভাবে শিশুদের জোর করে সৈনিক বানানো হয়েছে। তার কথা সারা বিশ্বকে নাড়িয়ে দেয়। আর শেষমেশ 2003 সালে প্রায় 40টি দেশ একসঙ্গে একটি চুক্তির স্বাক্ষর করে, কিম্বারলে প্রসেস। এর মানে ছিল যুদ্ধক্ষেত্র থেকে আসা হিরে কেনা অবৈধ হবে। কিন্তু বন্ধুরা, সত্যি কথা হলো আজও পৃথিবীর অনেক জায়গায় অবৈধ হিরে আর সোনা পাচার চলছে। আর এই তিক্ত সত্যের সঙ্গেই এই গল্পের এখানেই শেষ হয়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।